প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 2025 সালের নতুন বই থেকে প্রথম অধ্যায়ের কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নতুন বই 2025 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়, সমাজ বিবর্তনের ইতিহাস। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবজন্তু আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। তাদের অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একের অন্যের সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবেই পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। লক্ষ্য করে এখানে একটি সমাজের সংজ্ঞা দেওয়া আছে। শুধু মানুষ নয়, পশু পাখি ও কীটপতঙ্গের মাধ্যমে আমরা দলবদ্ধভাবে জীবনধারা লক্ষ্য করি। যেমন হাতি দল বেঁধে একসাথে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সবাই তাকে বাঁচাতে ছুটে আসে। মৌমাছি, মৌচাক এবং উই পোকার ডিপি তৈরি করে তারা সবাই মিলেমিশে থাকে তা তুলে ধরে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারা বুঝতে সমাজ কী ও কীভাবে গড়ে উঠেছে তা এই অধ্যায়ে আমরা জানব। প্রথম পাঠ, সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতা মতো বিভিন্ন সম্পর্ক। এইসব হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। এটুকু তোমরা মুখস্থ করে নিতে পারো। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারে মা বাবা ও তাদের সন্তান ছাড়া তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী ছড়িয়ে পড়েছে। এভাবেই ক্ষুদ্র ও বৃহত্তর সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধ বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধ তার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজন সমবেতভাবে বাস করে। এতটুকু অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। এরপর একটি কাজ দেওয়া আছে, দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলো অভিনয় করো। এটা তোমাদের নিজেদের অভিনয় করতে হবে। এরপর আমরা দেখব পার্ট 2, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রেই পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট।
নদী মানুষকে জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীমাতৃক, যেমন সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। এখানে সভ্যতাগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে, কোন নদীর তীরে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। আবার কোনো কোনো অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠী পেশা নির্ভর করে, যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক, শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা, গরুগাড়ি ইত্যাদি। কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ড্যামরার তাঁতিরা বাস করে এবং এখানেই ঢাকার বিখ্যাত শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, কারণ এ অঞ্চলেই তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি প্রভৃতি এলাকা ওই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁর বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামাল সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল। বাংলাদেশের কোন অঞ্চলে কি জন্য বিখ্যাত, এটা এখান থেকে তোমরা পড়ে নেবে, কারণ এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরিধান করে, আর গ্রীষ্মপ্রধান এলাকায় মানুষ পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এরপর একটি কাজ দেওয়া আছে, দেখো। বাংলাদেশের মানচিত্রে শাড়ি, শীতলপাটি, রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো। অর্থাৎ তোমাদেরকে একটি বাংলাদেশের মানচিত্র আঁকতে হবে এবং সেখানে শাড়ি, শীতলপাটি এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করে দেখাতে হবে। তাহলে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, শাড়ির জন্য বিখ্যাত স্থান ঢাকার ড্যামরা, শীতলপাটির জন্য বিখ্যাত স্থান সিলেট এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থান রাজশাহী। নিম্নে বাংলাদেশের মানচিত্রে এই তিনটি স্থান চিহ্নিত করে উপস্থাপন করা হলো। এরপর একটা বাংলাদেশে তোমরা ম্যাপ আঁকবে। মানচিত্র আঁকার পর রাজশাহী, ঢাকা এবং সিলেট এই তিনটি স্থান চিহ্নিত করে দেবে এবং লিখে দেবে এটা রাজশাহী, এটা ঢাকা এবং এটা সিলেট। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 3 এবং 4 থেকে কাজের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।